বন্ধন নিউজ, সত্যের বন্ধন। বিহারে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার বাংলায়। বিহারের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক ধরম বর্মা কলকাতায় এসেছিল কাজে, তারপর সেখান থেকে সে হারিয়ে যায়। চুঁচুড়া থানার বড়বাবুর তৎপরতা সেই যুবককে উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। তারপর তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয় প্রশাসনের তরফে। খবর পেয়ে বিহার থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের স্ত্রী আসেন ব্যান্ডেলে। সেখান থেকে তার সম্বন্ধী বলদেব মাহাতো সেই যুবককে চুঁচুড়া থানা থেকে নিয়ে যান ব্যান্ডেলের বাড়িতে। এরপর সেই মানসিক ভারসাম্যহীন যুবক ধরম বর্মাকে রাঁচিতে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানান তিনি। কলকাতা কাজে এসেছিল, ওনার নাম 10 দিন ওখানে কাজ করেছে। তারপরে ওখানে বললো বাড়ি যাব, দিয়ে মাথা ছিট হয়ে গেছে, দিয়ে কোথায় কি পালিয়েছে জানি না, দিয়ে বড়োবাবুর হাতে পড়েছে। বড়োবাবু থানা নিয়ে এসছেন, থানা নিয়ে এসে কোনো রকম আমাদের ফোনে খবর দিয়েছেন। দিয়ে আমরা বড়োবাবুর সঙ্গে যোগাযোগ চুঁচুড়া থানায় করি, আমাদেরকে সব কিছু ডকুমেন্টস দিয়ে আমাদেরকে বড়োবাবু হ্যান্ড করেছে, এর জন্য ধন্যবাদ। ওনার নাম কি? ধরম বর্মা। আপনার নাম? বলদেব মাহাতো। আপনার কি সম্বন্ধী? আমার সম্বন্ধী হয় ভাইরাবাদ। আপনার বাড়ি কাজিরাঙ্গা? আমার কাজিরাঙ্গা। সেখান থেকে আবার কাজিরাঙ্গায় নিয়ে যাবেন? হ্যাঁ, কাজিরাঙ্গা নিয়ে যাবেন। उद्धार करा हुआ कोथा থেকে? चुंजो থেকে? उनको क्या बोलेंगे? उन्होंने तो आपको पति को ढूंढ के दिया। हाँ, वो ढूंढ के इन्होंने बोला कि फोन पे तो पता लगा था, फोन पे तो आया नहीं। उनका फोन भी गुम हो गया। हाँ, फोन भी हरा गया, खो गया है। एक दिन बोले कि हम लोग मोबाइल हम मिलेगा हम दे देंगे किसी के साथ में, और अभी फोन बंद कर देता है। और ये जो बड़ा बाबू है, ये आपका पति को आपके पास फिर लौटा दिए। हाँ। क्या बोलेंगे बड़ा बाबू को? धन्यवाद बोलेंगे। क्या नाम है आपका? कैसे आ गया? कैसे आ गया? बोले दिए। क्या नाम है आपका? चांदनी देवी। হুগলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এদিন চুঁচুড়ার বিধায়ক অনুগামী বানাম কাউন্সিলরের বাগবিতণ্ডা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শুক্রবার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। শুক্রবার রাতে তৃণমূল হুগলি চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সংলগ্ন মনসাতলা এলাকায় একটি জন্মদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মী সুরজিৎ দের সঙ্গে মতপার্থক্য হয় বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষের। সেই বাকবিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাটাছড়ি শুরু হয়। অভিযোগ এই সময় চাবি কেড়ে নেওয়া হয় সুরজিৎ দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল। কাউন্সিলরের অভিযোগ, তাকে দেখে তার বর্ণ তুলে গালিগালাজ করেন বিধায়ক অনুগামী রাজীব ঘোষ। ঘটনা প্রসঙ্গে বিধায়ক অনুগামী তৃণমূল কর্মী রাজীব ঘোষ জানান, কিছুদিন আগে পুকুর ভরাটকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিধায়ক সেই পুকুর পরিদর্শনের পর থেকে বলেন, এখানে স্থানীয় জনপ্রতিনিধি অনুগামীদের তারপর থেকে ক্ষিপ্ত। এই প্রসঙ্গে তার অভিমত, সিসিটিভিতে বন্দি করা হয়েছে সেই ঘটনা। রাজীব বাবুর অভিযোগ, সুরজিৎ সহ বেশ কিছু ছেলে মদ্যপ অবস্থায় রাতে তার বাড়িতে চড়াও হয়, তাকে হুমকি দেয়। এই প্রসঙ্গে রাজীবের স্ত্রী জানান, বর্তমান জনপ্রতিনিধি বর্ণনে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। কাউন্সিলর লোকেরাই তাদের গায়ে হাত তুলতে এসেছিল। এদিন চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে অভিযোগ এড়িয়ে যান জেলার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে বিরোধ মিটে যাবে। সে তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায়। এবার আজকেও তো সে যাচ্ছিল। এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে তার গাড়িটা দাঁড় করিয়ে তার বাইরে রাজীব কুমার ঘোষটা কি আমাদেরই ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং তার সাথে বিধায়কের খুব ভালো সম্পর্ক। বিধায়ক বলতে তৃণমূল বিধায়ক? হ্যাঁ, আমাদের বিধায়ক। মানে ও কি তৃণমূল করে রাজীব? ও মানে বিধায়কের সঙ্গেই থাকেন আমাদের ওয়ার্ডে। আমাদের ওয়ার্ডে ওনাকে কোনো পার্টি প্রোগ্রামে ওনাকে দেখা যায় না, উনি বিধায়কের সঙ্গেই থাকেন। এবার যাই হোক, ওর গাড়ির চাবি নিয়ে নেয়। তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরমভাবে নিয়ে নিয়েছে। তাই বললাম ঠিক আছে আমি দেখছি। তো আমি জিতু স্যারকে ফোন করি আমাদের শাহগঞ্জ ফাঁড়িতে, যে স্যার কি একটা সমস্যা হয়েছে ওখানে, আপনি গিয়ে একটু দেখুন। কিছুক্ষণের মধ্যে ওখান থেকে পাড়ার লোকেরা আমাকে ফোন করে যে এখানে বিশাল বড় একটা অশান্তি চলছে। আমি তৎক্ষণাৎ ওখানে যাই, সেখানে গিয়ে দেখি আমাদের ওখানকারই এলাকার অনেক ছেলেরা, আমাদের দলের ছেলেরাও পৌঁছে গেছে। আমি সেখানে রাজীবকে বলি, রাজীব কি হয়েছে, তুই ওর চাবি নিয়ে নিয়েছিস কেন, তুই চাবিটা ফেরত নিয়ে নে, যদি কিছু হয়ে থাকে আমরা বসে মিটিয়ে নেব। ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি, আমাকে বলছে তুই কে, তুই নমশূদ্র জাত, আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে। এবং এটা প্রথমবার নয়, ও আমার নামে, আমি ওয়ার্ডে কাজ করছি কি না করছি, আজকেও আমার নামে ও হোয়াটসঅ্যাপে আমার নামে ও কুৎসা করে, প্রত্যেকবারই কুৎসা করে। আমি ওগুলোকে কান দিই না, কিন্তু আমি একজন নমশূদ্র বাড়ির মেয়ে, আমি একজন নমশূদ্র বাড়ির বৌমা,
এবং আমি যেখানে ক্যান্ডিডেট হয়েছি সেটাও যে এসসি কোটার ক্যান্ডিডেট, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছেন। তাকে অধিকার দেয় আমাকে আমার জাত তুলে গালাগালি দেওয়ার। ওখানে প্রত্যেকে ওখানে শুনেছে। যখন আমি বলি যে তুই আমাকে এরমভাবে গালাগালি দিচ্ছিস, আমি থানায় যাব, তোর নামে এফআইআর করবো, আমাকে বলছে আমার বড় বাবা আছে, তুই আমার কি করবি দেখে নেব। আমার এটাই বলার উদ্দেশ্য যে আমাকে আমার জাত তুলে আমাকে ছোট করা হয়েছে। আমি একজন এসসি এসটি ওবিসি সেলের বিগত 7 বছর ধরে আমি এই তপশিলি জাতির আমি একজন সভানেত্রী এই চুঁচুড়া শহরে। সুতরাং আমাকে আমার জাত তুলে অপমান করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমার আগে আমার যারা দলের ওখানে এবং এলাকার লোকেরা ছিল সেখান থেকে নাকি রাজীব নাকি বিধায়ককে ফোন করে এবং বিধায়ক নাকি বলেন যে যে যার গাড়ির চাবি নিয়েছে তার উদ্দেশ্যে বলে কিছু না জেনে যে তাকে হেরোইন কেসে ঢুকিয়ে দেওয়া হবে। কেন এই জিনিসটা হবে কেন? এটা বিধায়ক বলে? হ্যাঁ, বিধায়ক বলে। ওখানে আমি ছিলাম না উপস্থিত, কিন্তু ওখানে আমাদের আরো দলের ছেলেরা এবং পাড়ার ছেলেরা ছিল, পাড়ার লোকেরা ছিল। রাজীব তার ফোন থেকে বিধায়ককে ফোন করে এবং বিধায়ক মশাই এই কথাটাই বলে যে তাকে হেরোইন কেসে তুলে দেওয়া হবে, কিছু না জেনে না শুনে। কেন এই কথাটা? আর যেখানে আমি পরে গিয়ে উপস্থিত হই, তাকে ভাই বলে সম্বোধন করি, তাকে ওনার বউ আমাকে বলছে দিদি যা হয়েছে ভুলে যাও। এটা তো কথা না, যা হয়েছে ভুলে যাও। আমি ওখানে মিটমাট করতে গেছিলাম, যেখানে দেখি যে শাহগঞ্জ থানার পুলিশেরা গিয়েও আমি সেখানে গিয়ে দেখছি হাতাহাতি পর্যায়ে। তো সেখানে গিয়ে আমি ওকে ভাই বলে সম্বোধন করে বললাম, ভাই যা হয়েছে হয়েছে, তুই চাবিটা অন্তত দিয়ে দে। এটা তো কারোর অধিকার নেই যা কাউকে গাড়ি থামিয়ে তার চাবিটা নিয়ে নেওয়া। তখন সে আমাকে আমার জাত তুলে অকথ্য ভাষায় আমাকে গালাগালি দিচ্ছে। সেই জন্যই আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি, কারণ আমি একজন তপশিলি সম্প্রদায়ের মেয়ে। আমি কার বিরুদ্ধে অভিযোগ করলেন? রাজীব কুমার ঘোষ, তার বাবার নাম হচ্ছে স্বরাজ কুমার ঘোষ। আপনি বিধায়ককে জানিয়েছিলেন বিষয়টা? না, আমি বিধায়ক দাদার সাথে আমার এই নিয়ে কোনো কথা হয়নি। দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বে আমি জানিয়েছি। দল কি বলেছে? হ্যাঁ, দল বলেছে আপনি আপনার মতন আপনি যা প্রসেস, লিগ্যাল প্রসেস আপনি করুন। কে কার ঘনিষ্ঠ? তৃণমূল করলে তৃণমূলেরই কর্মী, কেউ কারো ঘনিষ্ঠ নয়, সব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। যদি কিছু হয় আমি দেখবো, আমার খেয়াল নেই। শুনলাম আপনাদের মাধ্যমে দুপক্ষকে বসিয়ে যাতে মিটমাট হয়। কাউন্সিলরটা অভিযোগ করছে ওখানে যার সঙ্গে ঝামেলা হয়েছে রাজীব ঘোষ, তিনি ওখান থেকে দাঁড়িয়ে আপনাকে ফোন করেছিলেন, আপনি নাকি বলেছেন যে তাকে মারধর করছে তাকে গেঁজা কেসে ঢুকিয়ে দেবেন। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, বসে মিটমাট করিয়ে দেবো। উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে, কীভাবে বোঝানো হচ্ছে। তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন। বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবে। তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন। তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল। তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে, সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন। তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে পোস্ট করে, ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সুরজিৎ নামে, তাকে ট্যাগও করেছিলাম। তো তারপরে উনি ফোন করেছে আমাকে, ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করছে, বিধায়কের নামে গালাগালি করেছেন, তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন। আমার কাছে রেকর্ডিং আছে। সেটা করার পরে হঠাৎ করে দেখছি 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে। বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, ঠিক আছে, বাড়ির সামনে এসে আমার সঙ্গে প্রথমে চিৎকার করে ডাকছে। ওটা আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আছে। চিৎকার করে ডাকার পরে তো আমি প্রথমে যাই, সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায়। তো যাওয়ার পরে ও আরও 2-1জনকে ফোন করে, ওই সহদেবদা বলে একজন আছে, হয়তো ওর সঙ্গে মদ খাচ্ছিল হয়তো, একসঙ্গে উনিও চলে এসে আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে, প্রথমে আমার ওয়াইফের উপরে এগিয়ে গেল, তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কি আছে, ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। পটে প্রথম থেকে ছিলেন না, ওনাকে যারা ফোন করে ডেকেছে শুধু তাদের কথার ভিত্তিতে তারা প্রথমত মদ্যপ অবস্থায় তাকে ফোন করে ডেকেছে, আমাদের কথা তারা শোনেননি। হিসাব মতো ওনার কাউন্সিলর হয়ে কর্তব্য কি করা উচিত ছিল, দু তরফের সাথে যখন ঝগড়াটা হয়েছে তোমার সাথে তুমি আমার কথা শুনবে, তার কথাও শুনবে। উনি এক তরফের কথা শুনে এসে স্পটে দাঁড়িয়ে প্রত্যেকটা এলাকার মানুষ এখানে ছিল দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে উনি 2 সেকেন্ডে ওনার হাত পা নাড়িয়ে এমন উনি বডি ল্যাঙ্গুয়েজ করতে লাগলেন যে এসে রাজীবের নামে থানায় দেখা হবে। উনি কোনো কথাই শুনলেন না। A to Z এর মাঝখানে ওনার বক্তব্য। এখানে যখন আমি এসেছি আর রাজীবকে যে কথাটা উনি বলছে, আমার হাজব্যান্ডকে যে বাজে ভাষা তুলে উনি গালিগালাজ করেছে, উনি প্রমাণ করতে পারবেন যে আমার স্বামী ওনাকে বাজে ভাষা তুলে গালিগালাজ করেছে। কিন্তু উনি যার সাপোর্টে কথা বলতে এসেছেন কালকে, তারা যে ওর বাবা মা তুলে গালিগালাজ করেছে তার প্রমাণটা আমাদের কাছে আমার ফোনে আছে। এটা জোর গলা আমি বললাম। আর এসসি সম্প্রদায় নিয়ে কথা বলছে, আমি নিজে এখন এসসির ঘরের মেয়ে। আমার নাম বিপাশা ঘোষ, হচ্ছে শ্বশুরবাড়ি টাটাল, মণ্ডল হচ্ছে
বাপের বাড়ির। এই উনি এই সমস্ত গল্প যখন সাজিয়েছে উনি বোধহয় জানতেন না রাজীবের বউ নিজে এসছি, আমি নিজে সিদুল কাস্ট মণ্ডল, আমার বাপের বাড়ির টাইটেল। ওনার এই সাজানো গল্পটা একটু মিস্টেক হয়ে গেছে আর আমার গায়ে হাত দেওয়া হয়েছে ধাক্কাধাক্কির সময়। তৃণমূলের এই গোষ্ঠীকন্দলটা নতুন কিছু নয়, এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে এই গোষ্ঠীকন্দল। আগামীতে এটাও দেখব যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আঙুল তুলছে এই বলে যে কত টাকা কাটমানি দিয়েছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। বন্ধন টিভিতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ডাইনিং টেবিলের কাপ, ডিশ, প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.